ছেলের হাত ধরে শ্রদ্ধা দেবী যখন রেল স্টেশনে এসেছিলেন তখন কে জানতো যে রেল স্টেশনের বাইরেটা তার জীবন বদলে দেবে, আর তিনি সঠিকটাকে বুঝতে শিখবেন। তখন তার বয়স 57 কি 58 বছর হবে। মাথায় কাঁচা পাকা চুল, মুখে অনেকখানি ঘোমটা, শাড়িটা ভদ্র গোছে ছিল। তবে মহিলা যে গ্রাম থেকে এসেছেন এটা বোঝা যাচ্ছিল বেশ। আর তিনি যে বাইরে খুব একটা বেরোতেন না এটাও বোঝা যাচ্ছিল তার মুখ ঢাকা দেখে। ছেলে বলল, মা তুমি এখানে বসো, আমি টিকিটটা কেটে আনি। তারপর সেই যে ছেলে গেল টিকিট কাটতে আর এলোই না। শ্রদ্ধা দেবী অপেক্ষা করতে থাকলেন, ছেলে আসবে আর তাকে সঙ্গে নিয়ে যাবে। ছেলের নাম প্রতীক, সে খুব ভালো চাকরি করে। স্বামী প্রকাশ মারা যাওয়ার পর শ্রদ্ধা দেবী তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। কখনো কারো বাড়িতে মুড়ি ভেজে, কখনো বা কারো জামা কাপড় সেলাই করে, আর বাড়িতে একটা ছোট দোকান করে। এভাবে কষ্ট করে 2 মেয়ে আর এক ছেলেকে বড় করেছেন তিনি। মেয়েদের যথাসাধ্য বিয়ে দিয়েছেন, তারা সুখে সংসার করছে। ছেলে প্রতীককে নিয়ে তার অনেক স্বপ্ন, তাকে হোটেল ম্যানেজমেন্ট পড়িয়েছেন। অবশ্য এই কোর্সটা সম্বন্ধে তিনি জানতেন না, তবে ছেলে একবার জিদ ধরল সে হোটেল ম্যানেজমেন্ট পড়বে, হোটেলে চাকরি করবে, 5 তারা হোটেলে। অনেকের কাছে ধার করে তিনি ছেলেকে ভর্তি করলেন। তার সততার জন্যই গ্রামের লোকেরা তাকে টাকা ধার দিয়েছিল, তিনি ধার শোধও করে দিয়েছিলেন। তারপর ছেলে চাকরি করলো। প্রথম ঠিকই ছিল, তারপর ছেলে নিজের পছন্দের মতো বিয়ে করতে চাইলে তিনি না করেননি। বিয়ের পর কেমন যেন ছেলে বদলে গেল। তবে স্নেহবশতই হোক আর তিনি সরল মানুষ বলেই হোক, ব্যাপারটায় তেমন আমল দিলেন না। তিনি ভাবলেন তার ছেলে কখনো বদলাতে পারে না। এটা লোকের কথা যে বিয়ের পর ছেলেরা বদলে যায়। বিয়ের পর ছেলে বাড়ি আসা কমে গেল, বলল কাজের চাপ হতে পারে। প্রথম টাকা পাঠালো, পরে মাকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল প্রতীক। শ্রদ্ধা দেবী নিজেরটা অবশ্য চালিয়ে নিতেন, তিনি কারোর কাছে কোনো অভিযোগ জানাতেন না। ছেলে বউ সংসার নিয়ে সুখে আছে, থাক। অবশেষে একদিন সে সস্ত্রীক মায়ের কাছে এলো। তিনি খুব খুশি হলেন, ছেলের পছন্দের রান্না করলেন। ছেলে বউ দুজনে মিলে খুব আদর যত্ন করতে লাগলো মায়ের। অবশেষে প্রতীক আর পুত্রবধূ চিত্রা বলল, মা এখানে থেকে আর কি করবে, চলো আমাদের সঙ্গে থাকবে এখন। না না, আমি এখানেই বেশ আছি, ওখানে বড় শহরে গিয়ে মানিয়ে নিতে পারবো না। আমি গ্রামের মানুষ, গ্রামেই বেশ ভালো। দেখো মা, আমরা এখানে ঠিক সময় করে আসতে পারছি না, আর তোমার দেখাশোনা হচ্ছে না। সারা জীবন তো অনেক খেটেছো, এবার আরাম করার সময়। অনেক করে বলার পর ছেলে আর বৌমার কথা ফেলতে পারলেন না তিনি। তাছাড়া শীঘ্রই একটা নাতনি আসতে চলেছে, নাতির সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। এসব কথা ভাবলেন শ্রদ্ধা দেবী। পরে বললেন, বেশ তোরা যখন বলছিস তখন না হয় যাবো। যাওয়ার সময় ছেলে বউ বলে গেল, আমরা যখন আর এখানে থাকবো না তখন যেটুকু জমি জায়গা আছে ঘরবাড়িটা বেচে দাও, আমরা ওখানে একটা বাড়ি কিনে নেব। সে কি বলছিস কি, শ্বশুরের ভিটে আমি বেচবো কী করে? তিনি বলেন, ভিটে আবার কি মা, যেখানে বাড়ি করবে যেখানে থাকবে সেটাই ভিটে হবে। তাছাড়া এখানে বিক্রি করা টাকা যখন থাকবে তখন এর অংশও তো থাকছে ওখানে। আর না হয় এখান থেকে একটুখানি মাঠে সঙ্গে করে নিয়ে যাবে, এখন অনেকেই তো করে, আমি দেখেছি। শ্রদ্ধাদেবী কিছু ভাবছিলেন। মাকে চুপ করে থাকতে দেখে প্রতীক বলল, এটা বেচে ওখানে একটা বাড়ি কিনবো। এখন তো ভাড়া বাড়িতে থাকি, তখন শহরে একটা নিজের বাড়ি হবে। শুধু ওই টাকায় অবশ্য হবে না, আরও লাগবে। সে না হয় লোন নিয়ে ম্যানেজ করে নেব। শ্রদ্ধাদেবী অনেক কষ্ট করে পুরো সম্পত্তিটা রেখেছিলেন, ছেলের জন্যই তা রেখেছিলেন। এখন ছেলেই যদি বেচে দিতে চায় তবে আর কার জন্য রাখবেন তিনি?
7-5 ভেবে তিনি বাড়ি আর যেটুকু জমি জায়গা ছিল সেসব বেচে ছেলে প্রতীককে দিয়ে দিলেন টাকাটা। এবার টাকা আর মাকে নিতে এসেছিল প্রতীক একাই। মাকে নিয়ে তাই প্রতীক স্টেশনে গিয়ে মাকে স্টেশনের বাইরে বসে বলল, মা তুমি এখানে বসো, আমি টিকিটটা করে আনছি। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর ছেলে যখন ফিরে এলো না, তখন শ্রদ্ধাদেবী চিন্তায় পড়লেন। তাহলে কি ওর কোনো বিপদ হলো? তিনি ধীরে ধীরে স্টেশনের দিকে এগোলেন। সমস্ত স্টেশন তন্ন তন্ন খুঁজে কোথাও ছেলেকে পেলেন না। একে ওকে জিজ্ঞেস করলেন, কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না। তিনি ভাবেন, তাহলে কি ভুল করে চেপে গেছে কোনোদিন তো মাকে সঙ্গে নিয়ে আসেনি, তাই হয়তো খেয়াল নেই। তিনি ছেলের কাছে অনেক দিন আগে শুনেছিলেন তার চাকরির জায়গার নাম। তিনি ভাবলেন, তাহলে ভুল করে সে চলে গিয়ে থাকলে তার সেখানে গিয়ে ছেলের ঘর খুঁজে চলে যাবেন। ওনাকে ফেলে কখনোই তার প্রতীক চলে যেতে পারে না। ওকে খুঁজে বের করতেই হবে। ট্রেনে টিকিট কাটতে গিয়েও তিনি না কাটা আবার চলে এলেন আগের জায়গায়, যদি ছেলে এসছে এই মনে করে। কিন্তু বেকার আশা। তিনি কিছুক্ষণ অপেক্ষা করে আবার টিকিট কাউন্টারে ফিরে গেলেন। তার কাছে নিজের খরচ চালাবার যে টাকাটা নিজের একা সংসার খরচের জন্য রেখেছিলেন, সেটা তার কাছেই ছিল। ভেবেছিলেন নাতি এলে তাকে মুখ দর্শন হেতু কিছু দিতে হবে। এই ভেবে ছেলে প্রতীককে তিনি দেননি। তাকে প্রতীককে খুঁজে বের করতেই হবে, কারণ তার তো আর কোথাও থাকার জায়গা নেই। একমাত্র জায়গা আছে যেখানে, সেটা হলো ছেলের ঘর। তিনি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লেন। কিন্তু বড় শহরের স্টেশনের বাইরে এসে তিনি হতভম্ব হয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন, কিছুই বুঝে উঠতে পারলেন না। কাউকে জিজ্ঞেস করার চেষ্টা করলেন, কিন্তু তারা এতই ব্যস্ত যে কেউ কোনো উত্তর দিল না বা দিতে পারল না। একসময় স্টেশনের বাইরে তিনি হতাশ হয়ে বসে পড়লেন। তিনি রাস্তায় তাকাতে লাগলেন, যদি কোনো ফাঁকে প্রতীককে দেখতে পান। কয়েকদিন এক জায়গায় এক কাপড়ে বসে থাকার ফলে তার শাড়িটাও ময়লা হয়ে গেল। কেউ তাকে দেখে ভিখারি ভেবে 2 টাকা 5 টাকা তার সামনে ফেলে দিতে লাগলো। যদিও চোখ থেকে জল বেরিয়ে এলো, মনে মনে তাদের উদ্দেশ্যে বললেন, তিনি ভিখারি নন। কিন্তু পেট মানছে না তার। তিনি ঠিক করলেন তাকে বাঁচতে হবে, ছেলেকে খুঁজে বের করতে হবে। তিনি ভিক্ষা দেওয়া পয়সাগুলো আস্তে আস্তে কুড়িয়ে এক জায়গায় রেখে দিলেন। নিজের সঙ্গে যে পয়সাটুকু ছিল, তিনি সেখান থেকে কিছু টাকা নিয়ে আস্তে আস্তে একটা খাবারের দোকানের দিকে গেলেন। কিন্তু সেখানের পরিবেশ দেখে তিনি খেতে পারলেন না। কোনোদিন দোকানে খাননি। তিনি যে টাকাটুকু ছিল তাতে একটা স্টোভ এবং অন্যান্য রান্নার সরঞ্জাম নিয়ে তিনি সেই আগের জায়গাতে এসে বসলেন আর নিজের জন্য রান্না করা স্থির করলেন। তার রান্না করার হাত খুব ভালো ছিল। তিনি যখন রান্না করতে শুরু করলেন, তাতে খুব সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল। আশেপাশে যারা ছিল তারা অনেকেই সেখানে এসে উপস্থিত হলো। তারা ভাবল, ভদ্র মহিলা বোধহয় বিক্রি করার জন্য খাবার তৈরি করছেন। দোকানে এরকম রান্না পাওয়া যায় না। তারা বলাবলি করতে লাগলো আর নিজেরাই মাসিমার হাতে তৈরি রান্না কিনে খাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ওরা সমস্ত খাবার কিনে নিল। শ্রদ্ধাদেবী কিছুই বলতে পারলেন না। অন্যদের খাইয়ে শেষে নিজে অবশিষ্ট কিছু খেয়ে পেট ভরালেন। তিনি দেখলেন ভালোই কিছু টাকা লাভ হলো। পরের দিন আবার রান্নার জন্য তার কাছে অনুরোধ এলো। তিনি রান্না করলেন। এভাবে দিন দিন তার খদ্দের সংখ্যা বাড়তে লাগলো। একদিন খদ্দেরদের একজন বলল, মাসিমা, এখানে এভাবে রান্না না করে ওখানে একটা দোকান খালি আছে, সেটা ভাড়া নিয়ে খাবারের দোকান শুরু করুন, বেশি ভাড়া লাগবে না। শ্রদ্ধাদেবীর এই কথাটা মনোপুত হলো। তিনি দোকানটা ভাড়া নিলেন। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে দোকানটা বেশ জমে গেল। তার নিজের একার দ্বারা সামলানো গেল না। তিনি একজন লোক রাখলেন। পরে আরও কর্মচারী বেড়ে গেল।
পরে সেখান থেকে একটু ভালো দোকান করলেন। খদ্দেরাই দোকানের নাম রাখলো মাম্মিস কিচেন। কিন্তু এর ফাঁকেও তিনি ছেলের খোঁজ করে যেতে লাগলেন। এরপর আস্তে আস্তে তার কিচেন বড় হতে লাগলো, আর হতে হতে একদিন হোটেলে পরিণত হলো। দেখতে দেখতে ব্রাঞ্চের সংখ্যা বাড়তে লাগলো। কয়েক বছর মধ্যেই তার ছোট দোকান বড় 5 স্টার হোটেলে পরিণত হলো। কারণ তিনি ছেলেকে খোঁজার জন্য এইভাবে নিজের ব্যবসা বাড়াতে লাগলেন। একদিন নতুন একটা ব্রাঞ্চে কিছু লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন দিলেন। এদিকে প্রতীক চুরির দায়ে ধরা পড়ে চাকরি হারিয়েছে। বেশ কিছু বায়োডাটা তার কাছে পৌঁছালো। তিনি দেখলেন এতে তার ছেলের নামও আছে, অর্থাৎ তার ছেলে এখানে অ্যাপ্লাই করেছে চাকরির জন্য। তিনি স্থির করলেন ছেলেকে পরীক্ষা করবেন যে সে সত্যিই তার মাকে ছেড়ে চলে এসেছিল, নাকি ভুল করে এরকম কিছু হয়ে গেছিল। তিনি ছেলের বায়োডাটা থেকে ঠিকানা নিয়ে ময়লা ছেঁড়া শাড়ি পরে ছেলের ঘরের দরজায় গিয়ে হাজির হলেন। ডোরবেল বাজাতেই ছেলে দরজা খুলল, আর মাকে দেখে বেশ অবাক হয়ে গেল। তারপর দাঁড়িয়ে পড়ল। শ্রদ্ধা দেবী ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবু ভিক্ষা দেবেন? প্রতীক কিছু না বলে দরজাটা বন্ধ করে দিল। সে ভাবল মা নিশ্চয় তাকে চিনতে পারেনি। তিনি আবার বেল বাজালেন। প্রতীক আবার দরজা খুলে বলল, হবে না, অন্য জায়গায় যাও। শ্রদ্ধা দেবী বললেন, কী রে, চিনতে পারছিস না? ঘরে ঢুকতে দিবি না? না মানে তুমি এখানে কি করে আমার ঘর খুঁজে পেলে? ও, তার মানে তুই আমাকে স্টেশনে ইচ্ছে করেই ছেড়ে এসেছিলি? না মানে, ও কিছু বলতে যাবার আগেই বৌমা চিত্রা চলে এলো। কী গো, কার সঙ্গে কথা বলছো? না, কেউই না। শ্রদ্ধাদেবী বললেন, দরজা থেকে সর, ভিতরে যাই। প্রতীক চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু চিত্রা বলল, এই ভিখারি, কে তুই? বাড়ি ঢুকতে চাইছিস কেন? আমাকে চিনতে পারছো না বৌমা? শ্রদ্ধাদেবী বললেন। আচ্ছা, চিনতে পারলাম, চিত্রা বলল। তবে এখানে জায়গা হবে না। ভিখারির জায়গা রাস্তায়। কেন জায়গা হবে না? আমি যাব কোথায়? আমি ওকে মানুষ করেছি, ঘর বিক্রি করে টাকা দিয়েছি। ঠিক খুঁজে বের করেছে। এই তোমাকে বলেছিলাম না, ট্রেনে চাপিয়ে অনেক দূরে ছেড়ে দিয়ে আসতে? হ্যাঁ, আমি তো ছেড়ে দিয়ে এসেছিলাম মাকে স্টেশনের বাইরে। কিন্তু ভাবিসনি যে ভিক্ষা করতে তোর বাড়িতেই আসবো, তাই না? শ্রদ্ধাদেবী বললেন। এমন সময় পিছন থেকে চিত্রার মা বাবা এসে হাজির হলো। তারা বলল, অত তর্কাতর্কি করার কি আছে? টেনে বাইরে বের করে ছেড়ে দিয়ে আয়। মা, তুমি যাও এখান থেকে, যেখানে আছো সেখানে থাকো। প্রতীক কথা বলে দরজাটা আবার বন্ধ করে দিল। বাইরে থেকে শ্রদ্ধা দেবী বললেন, আমি খাবো কি করে? যে করে খাচ্ছ, ভিক্ষে করে, কিন্তু এখানে আর আসবে না। প্রতীক ভিতর থেকে বলল। শ্রদ্ধাদেবী আর কিছু না বলে চলে গেলেন। দিন কয়েক পর প্রতীক শ্রদ্ধাদেবীর হোটেলে ইন্টারভিউ দিতে এসছে। সে তার মাকে চেয়ারম্যানের জায়গায় দেখেই অবাক হয়ে গেল। মা, তুমি? হ্যাঁ, এটা আমার হোটেল। শুধু এটাই নয়, এই শহরে, এই দেশে আমার আরও অনেক এরকম হোটেল আছে। হ্যাঁ জানি, অনেক ব্রাঞ্চ আছে। তাহলে এসব তোমার? তার মানে তো আমার নিজের হোটেলে ইন্টারভিউ দিতে এসেছি। কাল তো কিছুই বললে না, ছদ্মবেশে গেছিলে? শ্রদ্ধাদেবী হাসলেন। তারপর দারোয়ান ডাকলেন, বললেন, এই ছেলেটাকে এখান থেকে বার করে দাও। প্রতীক চিৎকার করে বলল, মা, আমার চাকরি গেছে, প্লিজ বের করে দিও না মা, কমসে কম একটা চাকরি আমাকে দাও। না খেতে পেয়ে আমার ছেলে বউ সব মারা যাবে। শ্রদ্ধাদেবী আবার আদেশ দিলেন, একে যেন হোটেলের ত্রিসীমানায় দেখতে না পাই। বলে তিনি ভিতরে চলে গেলেন। দারোয়ানেরা প্রতীককে নিয়ে বাইরে চলে গেল। ছেলের চিৎকার শুনে শ্রদ্ধাদেবীর চোখ ভিজে এলো।
তিনি শাড়ির আঁচল দিয়ে দু চোখ মুছলেন।